ওয়ান, কেমন আছো সবাই? অনেক দিন ধরেই তোমরা অনেকে এই ড্রামাটি এক্সপ্লেন করার কথা বলছো। ড্রামাটি দেখার পর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশা করছি তোমরা অনেক বেশি এনজয় করবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করছি আমাদের আজকের ড্রামার এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা শিয়াও নামের একটি মেয়েকে দেখতে পাই, যে ডেলিভারি ম্যানের কাজ করত। আজকে ওর কিছু অর্ডার ছিল, ও কাজের উদ্দেশ্যে বের হয়েছে, কিন্তু খুব তাড়া থাকার কারণে রাস্তার সিগন্যাল ভেঙে ফেলে, যার কারণে ট্রাফিক পুলিশ ওকে ধরে ফেলে আর বলে, আবারও তুমি সিগন্যাল ভেঙেছো। শিয়াও বলে, স্যার প্লিজ আজকে আমাকে যেতে দিন, এরপর আমি আর ভুল করব না। পুলিশ ওকে বকা দিয়ে বলে, তুমি সবসময় এ কথা বলো, এরপর থেকে যাতে এরকম ভুল আর না হয়। অন্যদিকে আমরা রেন্তিয়ানকে দেখি। ওর ফ্রেন্ড সাওকে বলে, আমি তো ইন্টারভিউর জন্য রেডি হয়েছি, আমাকে কেমন লাগছে? রেন বলে, হ্যাঁ তোমাকে ঠিকই লাগছে। যাও জিজ্ঞাসা করে, তুমি কি খাবার অর্ডার করেছো? রেন বলে, হ্যাঁ আমি খাবার নেওয়ার জন্যই বাইরে যাচ্ছি। ও ডেলিভারি ম্যানকে কল করে, কিন্তু খাবার আসতে অনেক লেট হচ্ছে। একটু পর আমরা দেখতে পাই শিয়াল দৌড়ে দৌড়ে রেনের সামনে আসে। রেন বলে, 16 মিনিট লেট করেছো, এত দেরি করে যদি তুমি খাবার ডেলিভারি করো, খাবারই তো নষ্ট হয়ে যাবে। শিয়াও বলে, খাবার এখনো ঠিক আছে, একদম গরম। ওর কাছে আরেকজন কাস্টমারের কল আসে। শিয়াও বলে, এই তো আমি আপনার বাসার সামনে চলে এসেছি। এটা শুনে তো রেন বলে, তুমি তো খুবই মিথ্যাবাদী একটা মেয়ে, আমি আমার অর্ডার এখনই ক্যান্সেল করছি। এটা বলে ও রেগে চলে যায়। এতে করে তো শিয়াও ভীষণ রেগে যায়, ও রেগে নুডলস ওর গায়ের উপর ছুঁড়ে মারে। এরপর তো খুব খুশি হয়ে পরের খাবারগুলো ডেলিভারি করতে চলে যায়। এতে তো রেন অনেক রেগেছিল। ওর ফ্রেন্ড যাও জিজ্ঞাসা করে, তোমাকে আমি নুডলস আনতে পাঠিয়েছি, তুমি তোমার মাথায় করে নুডলস আনলে কেন? ওর কথা শুনে তো রেন আরো রেগে যায়। অন্যদিকে আমরা একজন প্রফেসরকে দেখি, যার ফ্রেন্ড ওনাকে বলে, তুমি যে মেয়ের কথা আমাকে বলেছো, আমি তো সে মেয়ের ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করেছি। আসলে প্রফেসর ওনার এক অ্যানসেস্টরের মেয়েকে এতদিন ধরে খুঁজছে। ওর ফ্যামিলির কেউই বেঁচে নেই, শুধু মেয়েটিই বেঁচে ছিল। প্রফেসর বলে, আচ্ছা আমি যদি মেয়েটিকে আমার কাছে নিয়ে আসি, ওকে আমার সাথে কাজ করবে? আমি তো ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন নিয়ে কাজ করতে চাই, আমি ওকে এগুলো শেখাবো। শিয়াও তো ওর পরের ডেলিভারিটি দিতে আসে। বারবার দরজা নক করে, কিন্তু কেউই দরজা খুলে না। ও যখন চলে যেতে নেয়, তখন ও পেছন থেকে সাউন্ড শুনতে পায় কেউ একজন হেল্প চাচ্ছে। ও দৌড়ে দরজার সামনে যায়, কিন্তু তখন দরজাটি আবারও লাগিয়ে দেওয়া হয়। এদিকে আমরা দেখি র্যান একটি ইন্টারভিউ দিতে আসে। সবার ড্রেসের থেকে ওর ড্রেস আলাদা ছিল, কারণ শিয়াও ওর ড্রেসটি নষ্ট করে দিয়েছিল। র্যানের ইন্টারভিউ খুব ভালোই যায়। এদিকে শিয়াও দেখতে পায় ওই বাসার মধ্যে তো হাজব্যান্ড ওনার ওয়াইফের উপর অনেক টর্চার করছে। তখন এটা দেখে শিয়াও ওই মহিলাটিকে হেল্প করতে যায়। একটু পর ওখানে পুলিশ চলে আসে। এখানে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করছিল, তখন মহিলাটি তো ওনার হাজব্যান্ডের সাইড নেয়, বলে এই মেয়েটি আমাদের উপর অ্যাটাক করেছে। এগুলো শুনে তো শিয়াও অনেক বেশি অবাক হয়ে যায়। ও সাহায্য করতে এসে উল্টো এখানেই ফেসে গেল। এদিকে প্রফেসর ওনার শ্বশুর শাশুড়ির সাথে নিজের অপিনিয়ন শেয়ার করছিল। আমি আবারও ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন নিয়ে কাজ করতে চাই, আমি কিছু স্টুডেন্টদের প্রশিক্ষণ দিতে চাই। সাথে ওই মেয়েটিরও কথা বলে। আসলে ওর প্যারেন্টস অনেক ভালো ছিল, ওরা মানুষকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিল। আসলে ওই মেয়েটি ওর বাবা মার মৃত্যুর পর এতিমখানায় বড় হয়েছে, ওর লাইফ অনেক স্ট্রাগল করেছে। আমি চাচ্ছি ওকে আমি ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন নিয়ে প্রশিক্ষণ দিতে, কিন্তু আমি বুঝতে পারছি না ও কি আমার সাথে কাজ করতে রাজি হবে। এদিকে শিয়াওকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়, ওকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এখানের পুলিশরাও ওকে চিনত, কারণ অনেকবারই ওকে পুলিশ স্টেশনে আনা হয়েছিল ওর কাজকর্মের জন্য। শিয়াও তো সবকিছু শেয়ার করে। তখন পুলিশ বলে, আসলে তুমি যা করেছো তা তো কেউ বিশ্বাস করবে না, কারণ ওয়াইফ নিজেই তার হাজবেন্ডের সাপোর্ট নিয়ে কথা বলছে, এর মানে তুমিই দোষী। তুমি জানো তোমাকে কত সময়ের জন্য জেলে রাখা হবে? শিয়াও অনেক বেশি আপসেট হয়ে পড়ে। প্রফেসর নিজের ওয়াইফের সাথেও এগুলো শেয়ার করে। একটু পর আমরা ওখানে রেনকে দেখতে পাই। আসলে প্রফেসরের ছেলেই হলো রেন। সবাই যখন একসাথে ডিনার করছিল, তখন ওকে ওর ইন্টারভিউর ব্যাপারে জিজ্ঞেস করা হয়। এখানে আমরা বুঝতে পারি বাবা ছেলের সম্পর্ক একদমই ঠিক নেই, কথায় কথায় ওনাদের ঝগড়া লেগে যায়। খাওয়া শেষ না করে ওর রেগে ওখান থেকে চলে আসে। একটু পর ওর গ্র্যান্ডপা ওখানে আসে। এখানে আমরা বুঝতে পারি ওর গ্র্যান্ডপার সাথে ওর সম্পর্ক অনেক বেশি ভালো। প্রফেসরের কাছে ওনার ফ্রেন্ডের কল আসে, আমরা যে মেয়েটিকে খুঁজছি সে মেয়েটি এখন পুলিশ স্টেশনে, তুমি যদি ওকে তোমার কাছে নিতে চাও তাহলে ওকে ছাড়িয়ে আনো।
প্রফেসর তো জলদি করে পুলিশ স্টেশনে আসে। পুলিশকে এসে জিজ্ঞাসা করে ওকে কি বের করা যাবে না। পুলিশ বলে আসলে যারা কেস করেছে ওনারা কিছু টাকা চার্জ করেছে, যতদিন পর্যন্ত টাকা দেওয়া না হবে ততদিন ওকে ছাড়া হবে না। প্রফেসর যখন টাকার পরিমাণ জানতে পারে তখন উনি অনেক অবাক হয়ে যায়, কারণ টাকার পরিমাণ অনেক বেশি ছিল। প্রফেসর বাসায় এসে নিজের ফ্যামিলির সাথে এগুলো শেয়ার করে। তখন ওনার ওয়াইফ বলে আমরা যাকে চিনি না তার জন্য আমরা এতগুলো টাকা নষ্ট কেন করব। কিন্তু গ্র্যান্ডপা আর গ্র্যান্ডমা বলে ওর যাতে হেল্প করার কেউ নেই তাহলে আমরা হেল্প করব। রেন বলে তোমরা সবাই এসব কি বলছো, যাকে আমরা চিনি না সম্পূর্ণ অচেনা একজন মানুষ, আর যে মেয়েরা জেলে যেতে পারে সে মেয়েরা কতটুকুই ভালো হতে পারে, আর তুমি ওকে মেডিসিন সম্পর্কে লেসন দিতে যাবে। কিন্তু রেনের কথা প্রফেসর শুনে না। প্রফেসর টাকা নিয়ে আবারও পুলিশ স্টেশনে আসে শিয়াওকে ছাড়ানোর জন্য। শিয়াও যখন জানতে পারে ওকে কেউ ছাড়ানোর জন্য এসেছে তখন ও একটু অবাক হয়ে যায়। শিয়াও তো প্রফেসরকে চিনতো না, জিজ্ঞাসা করে আপনি আমাকে কেন ছাড়াতে এসেছেন। প্রফেসর বলে হয়তো তুমি আমাকে চেনো না, কিন্তু খুব জলদি আমাকে চিনতে পারবে। শিয়াও ওনাকে অনেক ধন্যবাদ জানায়, এরপর বলে আপনার কি গাড়ি আছে? আসলে আমার বাইকটি নষ্ট হয়ে গিয়েছে, আপনি যদি আমাকে বাসা দিয়ে আসতেন তাহলে খুব ভালো হতো। এরপর প্রফেসর ওনার গাড়িতে ওকে লিফট দেয়। প্রফেসর জানতে পারে শিয়াও হাই স্কুলে পড়ে আর সাথে পার্ট টাইম জবও করে। প্রফেসর ওকে জব অফার করে, স্যালারি সম্পর্কেও বলে, আর বলে খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রি। শিয়াও তো ফার্স্টে না করে দেয়, কিন্তু স্যালারি হাই হওয়াতে ও সাথে সাথে রাজি হয়ে যায়। প্রফেসর ওনার ক্লিনিকে ওকে নিয়ে আসে আর বলে তুমি অনেক বকবক করো, ভেতরে যাওয়ার পর তুমি একটা কথাও বলবে না। শিয়াও বলে আচ্ছা আপনি তো আমাকে বলেছেন রেগুলার টাকা দিবেন, তাহলে আগে টাকা দেন, তাহলে আমি পরে যাব। প্রফেসর বলে তুমি যাওয়ার সময় দেব, কিন্তু শিয়াও আর কোনো কথাই শুনছিল না। এরপর প্রফেসর ওকে টাকা দেয়। শিয়াও বলে আচ্ছা আমি তো ভালো পড়াশোনাও জানি না, তাহলে আপনি আমাকে কেন নিয়ে আসলেন। প্রফেসর বলে তুমি একটু চুপ থাকো। এরপর ওকে ভেতরে নিয়ে আসে। এখানে শিয়াও অনেক ডক্টরসদের দেখতে পায়। প্রফেসর সবার সাথে ওকে পরিচয় করায়। শিয়া বুঝতে পারছিল না ওকে এখানে কেন আনা হয়েছে, সবাই তো ওর দিকে হা করেই তাকিয়েছিল। প্রফেসর বলে আসলে ও আমাদের অ্যানসেস্টরদের মধ্যে একজন, চিয়াং ফ্যামিলির সদস্য। সবাই এখানে শিয়াওয়ের সামনে সম্মান প্রদর্শন করে। শিয়াও এতে অনেক অবাক হয়ে যায়। একটু পর ওখানে রেন আসে আর বলে ড্যাড আমার একটু দেরি হয়ে গেল। কিন্তু এখানে ও শিয়াওকে দেখে অনেক অবাক হয়ে যায়। শিয়াও নিজেও রেনকে দেখে অনেক অবাক হয়। পরের সিনে দেখি প্রফেসর র্যানকে বলে তোমার তো ওর সামনে সম্মান প্রদর্শন করা উচিত ছিল। র্যান বলে ও একজন ডেলিভারি গার্ল, ও তো ঠিকভাবে কাজও করতে পারে না, আর আমি ওর সামনে সম্মান প্রদর্শন করব? আর আপনি সবার সামনে ওই মেয়েটিকে কেন হেড চেয়ারে বসালেন? প্রফেসর বলে আমার তো তোমার কথা শোনা উচিত ছিল, আমি তোমাকে বলেছি ওকে সম্মান করতে, কিন্তু তুমি করনি। রেন বলে বাবা তুমি কখনোই আমার ব্যাপারটা ভাবনি। আমি তোমাকে কয়বার বলবো আমি ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন নিয়ে কাজ করতে চাই না, আমি আমার নিজের মতো করে কাজ করতে চাই। প্রফেসর বলে আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। বাসা আসার পর রেনের পরিবারও এগুলো জানতে পারে। গ্র্যান্ডপা রেনকে বলে তোমার যা ভালো মনে হয় তুমি সেটাই করবে। প্রফেসর তো রেনের মাকে বলে দেখেছো তোমার ছেলে ঠিকমতো কথাই শোনে না। গ্র্যান্ডপা তখন প্রফেসরকে বলে যদি ওই মেয়েটি ভুলভাল কিছু করে তাহলে তার দায়ভার তোমার নিতে হবে, আমরা কেউই এর দায়ভার নিতে পারবো না। অন্যদিকে শিয়াও ওর ফ্রেন্ড ম্যাং এর সাথে এগুলো শেয়ার করে। মিং বলে লোকটি কি তোমাকে কিডন্যাপ করতে চাচ্ছে নাকি? শিয়াও বলে না, উনি বলল আমি নাকি কোন জিয়াং ফ্যামিলির অ্যানসেস্টর। শিয়াও বলে আমাকে কিডন্যাপ করার তো কোনো মানেই নেই, আমার কাছে তো কোনো টাকাই নেই, তাহলে আমাকে কেন কিডন্যাপ করবে? পরদিন সকালবেলা শিয়াওয়ের যখন ঘুম ভাঙে তখন ওর বাসায় দরজায় কেউ নক করে। ও যখন দরজা খুলে তখন তো ওখানে প্রফেসরকে দেখতে পায়। শিয়াও বলে আপনি এখানে? প্রফেসর বলে তুমি আজকে কেন যাওনি? আমি তো বলেছিলাম সকাল 8টার মধ্যে ওখানে উপস্থিত থাকার জন্য। শিয়া বলে না না, আমি ওই ক্লিনিকে কাজ করতে চাই না। প্রফেসর ওকে আরো বেশি টাকা অফার করে। শিয়া বলে যদি আপনি পরে আমাকে টাকা না দেন। তখন প্রফেসর একটা কন্ট্রাক্ট লিখে। শিয়াও বলে এছাড়াও আমার আরো কাজ করতে হবে, আমি সারাদিন তো এই মেডিসিন নিয়ে কাজ করতে পারবো না। প্রফেসর বলে তুমি বাসায় বসেও এনজয় করতে পারবে। প্রফেসর বলে আজকে আমার সাথে যাবে নাকি যাবে না? শিয়া বলে আমি কাল থেকে যাব। প্রফেসর বলে আচ্ছা ঠিক আছে, কাল 8টা বাজে ওখানে তুমি হাজির হবে। অন্যদিকে রেন একজন পেশেন্টের চেক আপ করছিল। পেশেন্টকে বলে আজকে আমার ইন্টার্নশিপ শেষ হয়ে যাবে, এরপর থেকে অন্য ডক্টর আপনার চেক আপ করবে। অনেকদিন এই পেশেন্টের দেখাশোনা করার ফলে পেশেন্টের সাথে ওর একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। প্রফেসর ওনার ওয়াইফের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আসে। আসলে প্রফেসর নিজের জব থেকে রিজাইন নিয়েছে এটা বলার জন্যই ওয়াইফকে এখানে নিয়ে আসে, যাতে করে ওনার ওয়াইফ ওনার উপর রাগারাগি না করে।
প্রফেসর হঠাৎ করে বলে, আসলে আমি আমার জব থেকে রিজাইন করেছি। ওনার ওয়াইফ তো ফার্স্টে বিশ্বাস করছিল না, কিন্তু পরে যখন প্রফেসর বারবার বলছিল, ওনার ওয়াইফ ওনার উপর অনেক বেশি রেগে যায়। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তোমার লাইফ, আমি তোমাকে আর কি বলবো। এরপর বাসায় এসে তো সবাইকে প্রফেসরের রিজাইনের কথা বলে। রেনকে যখন বলে, রেন তেমন কোনো রিয়াকশন দেয় না। এতে করে উনি আরো রেগে যায়। একদম বাবা ছেলে একরকমই হয়েছে, আমার কথাতে কারো কিছুই যায় আসে না। পরের সিনে প্রফেসরের সাথে ওনার ফ্রেন্ড দেখা করতে আসে। প্রফেসর ওনার ট্রিটমেন্ট করছিল আর বলে, তুমি কেন অ্যাব্রড যাবে? তুমি তো জানোই তোমার কন্ডিশন এখন কিরকম, এখানে থেকে তোমার ঠিক মতো ট্রিটমেন্ট করা উচিত। তখন উনি বলে, আসলে আমার কিছু দরকারের জন্যই যেতে হবে। প্রফেসর বলে, আমি তো ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন নিয়ে প্রশিক্ষণ করাতে চাই। তরুণ প্রজন্ম যাতে ট্রেডিশনাল মেডিসিন নিয়ে আগ্রহী হতে পারে, ওদের মাঝে আমি এটা ছড়াতে চাই। কিন্তু এর জন্য আমার খুব ভালো বড় একটা জায়গা দরকার, কিন্তু আমি কোথাও পাচ্ছি না। যেটাও পাচ্ছি সেগুলো অ্যাফোর্ড করার মতো না। ওর ফ্রেন্ড বলে, আমি তো অ্যাব্রড চলে যাচ্ছি, আমার একটা জায়গা আছে খুব বড়, আর ওখানে তুমি একটা একাডেমি খুলতে পারো। আমি তো ওই জায়গার জন্য তোমার কাছে কোনো ভাড়াও নেব না। এটা শুনে প্রফেসর অনেক বেশি খুশি হয়ে যায়। প্রফেসর ওনার ওয়াইফের রাগ ফাইনালি ভাঙাতে পারে আর বলে, আমি তো একাডেমির জন্য জায়গাও পেয়ে গিয়েছি, তাও আবার বিনা টাকায়। এতে করে ওনার ওয়াইফ অনেক বেশি খুশি হয়ে যায়। প্রফেসর বলে, তুমি যতদিন আমার সাথে থাকবে ততদিন আমার সাথে সবকিছু ভালোই হবে। পুরো পরিবার মিলে রেনকেও বোঝায় প্রফেসরের একাডেমিতে জয়েন হওয়ার জন্য। পরের দিন আমরা দেখি শিয়াও 8টা বাজার আগেই চলে আসে। প্রফেসর বলে, এখানে তোমার ক্লাস করতে হবে, পড়াশোনা করতে হবে। শিয়াও বলে, আমি কিভাবে পড়াশোনা করব, আমার নিজের পড়াশোনাই তো ভালো লাগে না। শিয়াও জিজ্ঞাসা করে, আপনি কেমন একজন ডক্টর? প্রফেসর বলে, খুব ভালো একজন ডক্টর। শিয়াও বলে, মজা করছেন নাকি? আপনার ফেস দেখে তো মনে হচ্ছে না আপনি একজন ডক্টর। অন্যদিকে আমরা রেনকে দেখি যে ওর ফ্রেন্ড ফ্যাংকে বলে, আমার বাবা জব থেকে রিজাইন নিয়েছে, এখন নতুন একাডেমি খুলছে, তুমি ওখানে জয়েন হবে তো? ওখানে ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন নিয়ে ক্লাস করানো হবে। ফ্যাং বলে, আমি এমনিতেই একজন ডক্টর হয়েছি, তো আমি কেন ওখানে আবার জয়েন হব? রেন বলে, তুমি ওখানে গেলে আমার বাবাকে ভুল প্রমাণিত করতে পারবে। ডিজিটাল মেডিসিনের কাছে ট্রেডিশনাল মেডিসিন যে হার মানবে। ফ্যাং বলে, তুমি কি ওনার সন্তান নাকি? তুমি ওনার এত খারাপ চাচ্ছ কেন? আমার তো মনে হচ্ছে তুমি ওনার ছেলে না, তুমি ওনার শত্রু। রেন বলে, তুমি নিজে তো সবসময় ট্রেডিশনাল মেডিসিনের অনেক দোষ ধরো, এই জন্যই আমি তোমাকে বলছি। এদিকে শিয়াও বাইরে গিয়ে টেবিল নিয়ে বসে ওদের একাডেমিতে ভর্তি হওয়ার জন্য, কিন্তু ওখানে কেউই আসে না। এখানে আমরা আরেকটি মেয়েকে দেখতে পাই যার নাম রেবেকা ছিল। ও একজন লয়ার ছিল। আজকে কাজ শেষ করে ও যখন যেতে নেয় তখন একটা লোকের সাথে ওর দেখা হয়। লোকটি তো ওর সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু ও লোকটিকে ইগনোর করে চলে যেতে নেয়। লোকটি বারবার ওর সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু লোকটিকে ও কোনো পাত্তাই না দিয়ে চলে যেতে নেয়। হঠাৎ করে লোকটি ওখানে অজ্ঞান হয়ে পড়ে। রেবেকা বুঝতে পারে ওনার হার্ট অ্যাটাক হয়েছে। জলদি করে ও অ্যাম্বুলেন্স কল করে। এদিকে ঝা ওর ফ্রেন্ডদেরকে এসে বলে, আমাকে ইন্টারভিউতে সিলেক্ট করা হয়নি। তখন জানতে পারে রেনের বাবা তো ট্রেডিশনাল মেডিসিনের ক্লাস নেবে। ঝাও নিজেও জয়েন হতে চায়। এদিকে রেবেকা খুবই অবাক হয়ে যায় যখন জানতে পারে লোকটির মৃত্যু হয়েছে। আসলে ও আগে একজন ডাক্তার ছিল, কিন্তু ডাক্তার হওয়ার পরও ও লোকটির কোনো সাহায্য করতে পারেনি। এতে করে ও অনেক গিল্টি ফিল করছিল। যাওয়ার সময় ও রাস্তায় শিয়াওকে দেখতে পায় আরও এই একাডেমিতে ভর্তি হতে চায়। এদিকে জাও যখন ওর বাবা মায়ের কাছে কল করে, এখানে আমরা বুঝতে পারি ওর ফ্যামিলি ওকে টাকার জন্য অনেক প্রেশার ক্রিয়েট করতো, যাতে করে ও খুব ভালো একটা জব করে ওনাদেরকে ভালো অ্যামাউন্টের টাকা পাঠাতে পারে। এরপর আমরা দেখি একাডেমিতে আস্তে আস্তে সব স্টুডেন্টরা আসতে শুরু করে। সব স্টুডেন্টরা মিলে নতুন একাডেমি নতুন করে সাজাচ্ছিল। এখানে আমরা দেখি আমাদের শিয়াও তো কোনো ব্যাপার নিয়ে সিরিয়াস ছিল না। ও সব সময় সবার সাথে যোগ করত। একটু পর যখন ওখানে রেবেকা আসে, শিয়া রেবেকাকে এসে বলে, আরে তুমি তো আমার রুমমেট, তোমার লাগেজ আমি নিয়ে যাচ্ছি। এরপর ওদের সবার ক্লাসের সময় হয়। প্রফেসর আসে ক্লাস নেওয়ার জন্য। একটু পর ওখানে মিং আসে শিয়াওকে খোঁজার জন্য। শিয়াও মিংকে এখানে দেখে অনেক খুশি হয়ে যায়। প্রফেসর জিজ্ঞাসা করে, তুমি কে? মিং বলে, আমি শিয়াও এর ফ্রেন্ড, আজকে কি আমি এই ক্লাসটি নিতে পারি? প্রফেসর বলে, না। মিং বলে, আসলে আমি একজন নার্স, আমি অনেক কষ্ট করে আজকের দিনটি ছুটি নিয়ে এসেছি, প্লিজ আমাকে ক্লাস করতে দিন। প্রফেসর তখন রাজি হয়ে যায়। প্রফেসর যখন ক্লাস করাচ্ছিল, শিয়াও তো ক্লাসে একদমই মনোযোগ দিচ্ছিল না। ওর কাছে এগুলো খুবই ফানি লাগছিল। একজন মহিলা প্রফেসরের আগের ইউনিভার্সিটিতে গিয়ে প্রফেসরের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ওনাকে বলা হয় প্রফেসর তো এখান থেকে রিজাইন নিয়েছে।
মহিলাটি তখন প্রফেসরের অ্যাড্রেস জিজ্ঞেস করে এখন উনি কোথায় রয়েছে। এদিকে সবাই তো মনোযোগ দিয়ে ক্লাস করছিল, একমাত্র শিয়াও বাদে। ক্লাসের ফাঁকে ফাঁকে ও এমন কিছু কর্মকাণ্ড করছিল যার কারণে পুরো ক্লাস ওকে নিয়ে খুবই মজা নেয়। ক্লাস শেষে সবার ক্লিনিং এর কাজ শুরু হয়। শিয়াও এসে রেবেকাকেও ক্লিন করতে বলে, কিন্তু রেবেকা কোনো কাজ করতে চাচ্ছিল না। এতে করে শিয়াও একটু রেগে যায়। ও তো রেবেকাকে বিরক্ত করতে থাকে। তখন রেন বলে তোমার নিজের কাজ ঠিকমতো করা উচিত, অন্যকে কেন বিরক্ত করছো। তখন রেনের উপর ও অনেক রেগে যায়। ওদের দুজনের মধ্যে তো অনেক কথা কাটাকাটি হয়। হঠাৎ করে ওই মহিলাটি এসে রেবেকার উপর অ্যাটাক করে। সবাই তো রেবেকাকে ছাড়ানোর চেষ্টা করছিল। তখন ওখানে প্রফেসর চলে আসে। মহিলাটিকে যখন শান্ত করা হয় জিজ্ঞাসা করে আপনি রেবেকার সাথে এরকম কেন করছেন। মহিলাটি বলে এই মেয়েটি এক ধরনের মার্ডার করেছে। রেবেকা বলে কি বলছেন, আমি তো আপনাকে চিনিও না। মহিলাটি বলে তুমি হয়তো আমাকে চিনো না, কিন্তু ওই লয়ারের কথা মনে আছে। লয়ারের কথা শুনে রেবেকা অনেক বেশি ঘাবড়ে যায়। তখন বলে আমি তো ওনার সাথে কিছুই করিনি। মহিলাটি বলে তুমি ওনার সামনেই ছিলে, তুমি চাইলেই ওকে বাঁচাতে পারতে। রেবেকার তো বলার কিছুই ছিল না, কারণ ও নিজেই গিল্টি ফিল করছিল। শিয়াও বলে রেবেকা বলো তুমি কিছুই করনি। প্রফেসর বলে আপনি যেগুলো বলতে যাচ্ছেন এগুলো বাইরে গিয়ে বলেন। রেবেকা তুমি ওর সাথে বাইরে যাও। রেবেকা বলে আমি কিভাবে ওনার সাথে বাইরে যাব, ওনার সাথে আমি একা গেলে উনি তো আমাকে মেরেই ফেলবে। রেবেকা যখন চলে যেতে নেয় মহিলাটি তো ওর উপর আবারও অ্যাটাক করতে নেয়। শিয়া তখন মহিলাটির উপর পানি ছুঁড়ে মারে। হঠাৎ করে মহিলাটি একটু অসুস্থ হয়ে পড়ে। প্রফেসর যখন পালস চেক করে তখন বুঝতে পারে উনি অনেক অসুস্থ। ইমিডিয়েটলি ওনার ট্রিটমেন্ট করা হয়। এরপর প্রফেসরের ওয়াইফ ওনাকে বলে আপনি কি জানেন আপনি যে প্রেগন্যান্ট, আপনি যদি এরকমই করতে থাকেন তাহলে আপনার সন্তান অসুস্থ হয়ে পড়বে। আপনার তো শান্ত থাকতে হবে। ইমিডিয়েটলি আপনার হসপিটালে যেতে হবে, কারণ আপনার শরীরের কন্ডিশন ভালো না। রেবেকা তো চুপ করেই এগুলো দেখছিল। আশেপাশের সবাই তো সত্যি সত্যি ওকে মার্ডারার ভাবছিল। শিয়াও তখন বলে আরে ওর কথার জন্যই হয়তো লয়ার হার্ট অ্যাটাক করেছে। তখন ফ্যাং বলে তুমি তো ওর সাথে এরকম ভাবে কথা বলছো, একটু পর দেখবে তোমারও হার্ট অ্যাটাক হবে। হঠাৎ করেই শিয়াও ওখানে অসুস্থ হয়ে পড়ে। ফ্যাং অনেক বেশি ভয় পেয়ে যায়, জলদি করে শিয়াও এর কাছে আসে। আশেপাশের সবাই ওখানে চলে আসে। একটু পর তো শিয়াও খুবই হাসতে থাকে, বলে দেখেছো তোমরা কত বোকা। সবাই তো ওর উপর অনেক বেশি রেগে যায়। রেবেকা দূর থেকে এগুলো দেখছিল। হঠাৎ করে ও ওখানে অজ্ঞান হয়ে পড়ে। শিয়াও ভাবতে থাকে হয়তো ও আমার মতো অভিনয় করছে। শিয়া বলে এখানে কেউই নেই, তুমি অভিনয় করো না, পড়ে থাকবে কিন্তু কেউই তোমার কাছে আসবে না। প্রফেসর দেখতে পায় রেবেকা এভাবে পড়ে আছে, জলদি করে ওখানে চলে আসে। এরপর সবাই বুঝতে পারে আসলে রেবেকা অসুস্থ হয়েছে। শিয়াও অনেক বেশি ভয় পেয়ে যায়। সবাই মিলে ওকে প্রাথমিক চিকিৎসা দেয়। শিয়াও অনেক বেশি স্বস্তি পায় যখন ওর জ্ঞান ফিরে আসে। প্রফেসরের এরকম ট্রিটমেন্ট দেখে সবাই অনেক ইমপ্রেস হয়ে যায়। সবাই শেখার জন্য অনেক আগ্রহ দেখায়। রেবেকা বলে যতদিনই সময় লাগুক আমি তো আপনার থেকে আপনার ট্রিটমেন্ট শিখবই। প্রফেসর বলে শেখার জন্য তোমাদের তো দৃঢ় ইচ্ছে থাকতে হবে। প্রফেসর বলে তোমাদের ক্লাসের সময় হয়ে গিয়েছে। ক্লাসের সময় তো শিয়াও ঘুমিয়ে পড়ে। প্রফেসর যখন ওকে ডাকে শিয়াও লাফ মেরে ওঠে, লাঞ্চের সময় হয়ে গেল নাকি। ক্লাস শেষে তো শিয়াও রেনকে বিরক্ত করতে থাকে। এরপর যখন ওদের লাঞ্চের সময় হয় সবাই একসাথে লাঞ্চ করছিল। খাওয়ার সময় শিয়াও বলে এত কম খাবার আমার তো পেট ভরবেই না। তখন প্রফেসর বলে আমার কাছে এক্সট্রা খাবার আছে, তোমার লাগলে আমাদের থেকে নিতে পারো। শিয়া তো খুব খুশি হয়ে প্রফেসরের থেকে খাবার নিয়ে নেয়। শিয়াও বলে যেহেতু আমি একজন ডেলিভারি গার্ল ছিলাম আমি জানি কোন রেস্টুরেন্টের খাবার অনেক ভালো, তোমরা চাইলে সবাই ওই রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করতে পারো। ফ্যাং বলে বাইরের খাবার আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক খারাপ। শিয়াও বলে বাহ তুমি কত ভালো, কত কিছু ভাবো, তোমার তো আমাদের ক্লাসের মনিটর হওয়া উচিত। সবাই ভোট করো কে কে ওকে ক্লাসের মনিটর হিসেবে দেখতে চাও। সবাই ওকে ভোট করে। ফ্যাং তো চাচ্ছিল না ক্লাসের মনিটর হতে। শিয়াও বলে আচ্ছা বাইরের খাবার যদি তোমরা খেতে না চাও তাহলে আমি তোমাদের জন্য রান্না করতে পারি। প্রফেসর বলে তুমি রান্না করতে পারো। শিয়াও বলে হ্যাঁ আমি অনেক ভালো খাবার বানাতে পারি। পরের সিনে প্রফেসর ওনার ওয়াইফকে বলে তুমি তো শিয়াওর সাথে একটু বেশি বেশি করো, সবসময় ওর সাথে এমন করার কি আছে। উনি বলে আমি তো ওর পিছু পিছু কিছু বলি না, আমি ওর মুখের উপরই বলে দেই। রেন ফ্যাং আর শিয়াও মিলে রান্না বান্নার জিনিসপত্র কেনাকাটা করতে আসে। রেন বলে লিস্টে যা কিছু আছে এগুলোই নেবে, এর বাইরে কিছুই নেবে না। এতে করে শিয়াও আর রেনের ভেতর আবারও ছোটখাটো একটা ঝগড়া শুরু হয়ে যায়।
একটু পর ওখানে একটা মেয়ে আসে যে রেনের সাথে কথা বলতে চাচ্ছিল। আসলে ওর একটা হেল্পের দরকার ছিল, কিন্তু রেন তো ওর সাথে কোনো কথাই বলে না। এরপর মেয়েটি শিয়াওয়ের কাছে আসে, শিয়াও ওর হেল্প করে। মেয়েটি বলে, তোমার উইচ্যাটে আমাকে অ্যাড করবে? শিয়াও অ্যাড করে। মেয়েটি যাওয়ার পর রেন বলে, তুমি অপরিচিত একটা মানুষের সাথে কিভাবে উইচ্যাটে অ্যাড হতে পারো? এভাবে ও তোমার সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করতে পারে, এমনকি তোমার ব্যাংক অ্যাকাউন্টও হ্যাক করতে পারবে। শিয়াও বলে, প্রথম কথা হলো আমার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা নেই, আর যদি নিয়েও নেয় তাতে কোনো প্রবলেম নেই। একটু পর তো ওরা সাউন্ড শুনতে পায়, এসে দেখে ওই মেয়েটি অসুস্থ হয়ে পড়ে আছে। শিয়াও অনেক বেশি ভয় পেয়ে যায়। ও ভাবতে থাকে ওরা কি এখন অ্যাম্বুলেন্সে কল করবে নাকি। এখানে তো রেন আর ফ্যাং মিলে মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরের সিনে দেখি সবাই যখন একসাথে লাঞ্চ করতে বসে জিজ্ঞাসা করে, শিয়াও এই খাবারগুলো কি তুমি একা বানিয়েছো? শিয়াও বলে, হ্যাঁ, আমি ছাড়া আর কে এই খাবার বানাতে পারে। কথায় কথায় ফ্যাং সবাইকে আজকের ওই মেয়েটির কথা বলে। প্রফেসর আর ওনার ওয়াইফ যখন শুনতে পায় তখন অনেক বেশি অবাক হয়ে যায়। বলে, মেয়েটির সিরিয়াস কোনো প্রবলেম রয়েছে, তোমরা যে ট্রিটমেন্ট দিয়েছো এতে করে মেয়েটির ক্ষতি হতে পারে। মেয়েটিকে এখনই খুঁজে বের করো। ঠিক সময় যদি ওকে ভালো ট্রিটমেন্ট না করা হয় তাহলে ওর মৃত্যুও হতে পারে। তখন রেন আর ফ্যাং বলে, আমরা তো ওকে ঠিক মতোই ট্রিটমেন্ট করেছি, ওর সাথে সাথেই সুস্থ হয়ে গিয়েছে। কিন্তু প্রফেসর আর ওর ওয়াইফ তো ওদেরকে বকাবকি করতে থাকে। সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়, যদি মেয়েটির কিছু হয়ে যায় তাহলে তো রেন আর ফ্যাং এর উপরই দোষ পড়বে। শিয়াও বলে, আমি মেয়েটির বাসার অ্যাড্রেস জানি। আসলে ও মেয়েটির উইচ্যাট থেকে মেয়েটির বাসার অ্যাড্রেস জানতে পেরেছে। পরের সিনে রেন ওর বাবাকে এসে বলে, আমরা মেয়েটিকে চেক করে এসেছি, মেয়েটি এখন পুরো সুস্থ রয়েছে। আসলে মেয়েটি প্রেগন্যান্ট ছিল। একটু আগে যদি আমরা ওর কাছে না যেতাম তাহলে তো ওর অনেক বড় প্রবলেম হয়ে যেত। প্রফেসর অনেক বেশি রেগে যায়, তোমাকে এত বছর ধরে আমি কি শিখিয়েছি, কিন্তু তুমি কি করলে আজকে? তুমি একটা মেয়ের অসুস্থতাও ঠিক মতো ধরতে পারলে না। আজকে যদি ও মারা যেত তাহলে কি হতো? তোমার আর আমার বদনাম হতো। এতে করে রেন অনেক বেশি কষ্ট পায়, কারণ ওর বাবা আজকে ওর সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। এদিকে রেবেকা আর শিয়াও একই রুমে ছিল। রেবেকার একটি ডল ছিল। শিয়াও তো ডলের সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু রেবেকা ওকে কোনো উত্তরই দেয় না। ওকে বলে, আমার এই ডলে তুমি হাতও দিবে না। এদিকে র্যান তো খুবই আপসেট হয়ে শুয়েছিল। একটু পর ওখানে শিয়াও আসে। ও তো এসে ওকে ডলের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ও রেনের মুড দেখে বুঝতে পারে হয়তো ওর কিছু হয়েছে। শিয়াও ওদেরকে কালকে কি খাবে এই ব্যাপারে জিজ্ঞেস করে। ফ্যাংকে জিজ্ঞাসা করে, ওর আবার কি হলো, এভাবে আছে কেন? ফ্যাং বলে, আজকের মেয়েটির কথা মনে আছে? শিয়া বলে, কি হয়েছে, মরে গেল নাকি? ফ্যাং বলে, না না, জানো ও প্রেগনেন্ট ছিল, ওর যে কন্ডিশন ছিল ও মারাও যেতে পারতো। শিয়া বলে, কি বলছো? মেয়েটি তো কত ছোট ছিল, দেখতে একদম ইনোসেন্ট লাগছিল, ও কিভাবে প্রেগনেন্ট হতে পারে? শিয়াও বলে, র্যানের আবার কি হলো? ও এমন ভাবে বসে আছে মনে হচ্ছে ও নিজেই মেয়েটিকে প্রেগনেন্ট করেছিল। এতে করে র্যান অনেক বেশি রেগে যায়। ফ্যাং বলে, আসলে প্রফেসর তো র্যানকে অনেক বকাবকি করেছে এই বিষয়টি নিয়ে, আমরা কেন আগে ধরতে পারিনি মেয়েটি প্রেগনেন্ট ছিল। শিয়াও তখন রেনকে সান্ত্বনা দিতে নেয়, কিন্তু রেনের কোনো রিয়েকশনই ছিল না। এখানে ও রেনকে চেয়ার আপ করার চেষ্টা করে, কিন্তু রেন তো ওর কোনো কথাতেই পাত্তা দিচ্ছিল না। পরদিন সকালে রেবেকা ওর ডলটি খুঁজছিল, পুরো রুমের মধ্যে কোথাও খুঁজে পাচ্ছে না। শিয়াওকে জিজ্ঞেস করে, শিয়াও বলে, আমিও দেখিনি। কিন্তু যখন ও ঘুম থেকে ওঠে তখন তো রেবেকা দেখতে পায় শিয়াও ডলটি নিয়ে ঘুমিয়েছিল। এতে করে রেবেকা অনেক বেশি রেগে যায়। তুমি আমার জিনিসপত্র চুরি কেন করছো? শিয়া বলে, কি বলছো? আমরা যেহেতু রুমমেট আমরা তো আমাদের জিনিসপত্র শেয়ার করতে পারি। রেবেকা খুব রেগেছিল। ক্লাসে এসে ক্লাস মনিটর ফ্যাংকেও এ কথা বলে। সবাই যখন জানতে পারে শিয়াও ওর জিনিস চুরি করেছে সবাই একটু অবাক হয়ে যায়। শিয়াও ডলটি নিয়ে এসে বলে, এটা কি চুরি করার জিনিস? আমি কেন এটা চুরি করব? যেহেতু আমরা রুমমেট আমরা আমাদের জিনিসপত্র শেয়ারই করতে পারি। প্রফেসর যখন জানতে পারে তখন প্রফেসরও সেম কথা বলে, যেহেতু তোমরা রুমমেট একজন আরেকজনের জিনিস তোমরা ব্যবহার করতেই পারো। কিন্তু রেবেকা ওর রুম চেঞ্জ করতে চায়, ও শিয়াওয়ের সাথে একদমই থাকতে চাচ্ছে না। প্রফেসর বলে, এক্সট্রা রুম নেই। রেবেকা বলে, তাহলে আমি আসা যাওয়া করে পড়াশোনা করব। প্রফেসর বলে, না, তোমাদের এখানেই থেকে পড়াশোনা করতে হবে। তোমরা এখানে থেকে কিছুদিন ভালো মতো ক্লাস নাও, মনোযোগ ঠিক থাকবে। যেহেতু তোমরা ক্লাসমেট তোমরা একজন আরেকজনের জিনিস শেয়ার করতেই পারো। প্রফেসরের আগের ইউনিভার্সিটি থেকে কিছু লোক আসে, আসলে ওনাকে স্কলারশিপ দিতে চাচ্ছিল। ওখানে যখন কাজ করেছিল তখনও স্কলারশিপ দেওয়ার কথা বলেছিল, কিন্তু প্রফেসর অ্যাকসেপ্ট করেনি। প্রফেসরের ওয়াইফ তো রাজি হয়ে যায়, প্রফেসর স্কলারশিপ অ্যাকসেপ্ট করতে চায় না।
এটা শুনে তো ওনার ওয়াইফ ওনার উপর অনেক বেশি রেগে যায়। এখানে স্টুডেন্টদের তো প্রফেসর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও শেখায়। পরের সিনে শিয়াও যখন একা বসে ফোন টিপছিল তখন তো ওর কাছে ফ্যাং আসে। একটু পর ওখানে রেন এসে বলে, আরে তোমার ফেস তো পুরো ছেলেদের মতো দেখতে। এটা শুনে শিয়াও অনেক বেশি রেগে যায়। ওদের দুজনের আবার ঝগড়া শুরু হয়। প্রফেসরের ওয়াইফ এসে তো ওদের দুজনকে শাস্তি দেয়। শিয়াও বলে, এখানে তো আমার কোনো দোষই ছিল না, আপনার ছেলে আমাকে আজে বাজে কথা বলেছে। কিন্তু উনি তো দুজনকেই পানিশমেন্ট দেয়। রেন তো শাস্তির জন্য রাজি হয়ে যায়, কিন্তু শিয়াও বলে, আমি কেন শাস্তি পাবো, উল্টো ওকে আরো বেশি শাস্তি দেওয়া উচিত। ও আমাকে বলে আমার ফেস নাকি ছেলেদের মতো দেখতে। এটা শুনে তো আশেপাশের সবাই হাসতে থাকে। কেউই যখন ওর কথাতে কোনো পাতা দিচ্ছিল না, ও তখন নিজেও শাস্তি গ্রহণ করে। একটু পর ওরা সবাই রেডি হয়, কারণ ওদের অ্যানসেস্টরের কবর দেখতে যাবে ওরা। প্রফেসরের কাছে ওনার ওয়াইফ এসে বলে, তুমি সবসময় শিয়াওয়ের এত খেয়াল কেন রাখো, ও সব সময় ঝামেলা পাকায়। এরপর আমরা দেখি ওরা ওই প্লেসে চলে আসে যেখানে ওদের অ্যানসেস্টরের কবর ছিল। এখানে প্রফেসর তো অনেকগুলো গাছের শিকড় কালেক্ট করছিল, সবাইকে এগুলোর উপকারিতার সম্পর্কেও বলে। এরপর তো ওরা ফাইনালি ওখানে আসে, কবরের সামনে কিছু ফ্রুটস রাখে। সবাই তো ওনাদের অ্যানসেস্টরদের উপর সম্মান প্রদর্শন করে। সেও বুঝতে পারছিল না ও কি করবে। শিয়াও বলে, ওনারা তো মরেই গিয়েছে, তাহলে আমরা এগুলো কেন করছি, আমাদের কথা কি ওনারা শুনতে পাবে নাকি? রেবেকা বলে, তুমি কখনো কারো কবরের সামনে গিয়েছিলে? না গেলে কিভাবে বুঝবে? শিয়া বলে, হ্যাঁ, আমি কখনোই যাইনি, কারণ আমি ছোটবেলা থেকেই এতিমখানায় বড় হয়েছি। ওখানে শুধু আমি এটাই দেখেছি, কিছুদিন পর পর বাচ্চাদের অ্যাডপ্ট নেওয়া হতো, কিন্তু আমাকেই কেউ নেয়নি। এখানে আসার পর আমি বুঝতে পারলাম এত ইভেন্ট হয়। যাও ওকে সরি বলে, আসলে তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা জানতাম না, প্লিজ কিছু মনে করো না। তখন তো শিয়াও খুব সিরিয়াস ফেস নিয়ে ওর সামনে আসে আর বলে, আমি তো মজা করছিলাম, দেখেছো তোমাদের সবাইকে বোকা বানানো কত ইজি। রেন তখন অনেক রেগে যায়, তুমি এরকম মজা কিভাবে করতে পারো? শিয়াও বলে, আসলে তোমরা এখানে যা করছো আমার কাছে তো ড্রামা মনে হচ্ছে। এখানে যে ফ্রুটস রাখা হয়েছে এগুলো কে খাবে, এগুলো শুধু ওয়েস্ট করা হচ্ছে। এগুলো বলে ও এক সাইডে চলে যায়। এরপর ওরা একটা জায়গায় আসে যেখানে ওদের জন্য আগে থেকেই কিছু লোক ওয়েট করছিল। প্রফেসর বাকি স্টুডেন্টদের সাথে মিলে সবার এখানে চেক আপ করে। তখন একটা লোক বলে, আমরা এখান থেকে চলে যাওয়ার পর যে ফলগুলো এখানে রাখা হয় ওগুলো তো পশু পাখি এসে খেয়ে নেয়। তখন প্রফেসর বলে, শিয়াও তুমি শুনতে পেয়েছো তো, ও খাবারগুলো ওয়েস্ট হয় না। কাজ শেষ করে সবাই ওখানে একসাথে লাঞ্চ করে। শিয়াও এক সাইডে বসেছিল, ওর পেটে অনেক ব্যথা হচ্ছিল। প্রফেসর ওখানে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। এরপর যখন ওর পালস চেক করে তখন উনি ওনার ওয়াইফকে ডাকে। শিয়াওকে একটা রুমে নিয়ে আসা হয়, আসলে ওর পিরিয়ড হয়েছে। প্রফেসর আর ওনার ওয়াইফ মিলে তো শিয়াওয়ের খুব সুন্দরভাবেই খেয়াল রাখছিল। এরপর প্রফেসর ওনার ওয়াইফকে বলে, তুমিও একটু অসুস্থ হয়ে পড়েছ, বাসায় গিয়ে একটু রেস্ট নাও। এরপর উনি ওখান থেকে চলে যাওয়ার পর প্রফেসর বাকি স্টুডেন্টদের এখানেই ক্লাস নেয়। প্রফেসর ক্লাস নেওয়ার পরে সবার থেকে ওদের ফোন নিয়ে নেয়, কারণ অনেকেই ক্লাসের সময় ফোন টিপছিল। প্রফেসরের ওয়াইফ যখন বাসা আসে তখন জানতে পারে একজন পেশেন্ট এসেছে, যে অনেকক্ষণ ধরেই ওয়েট করছে প্রফেসরের সাথে দেখা করার জন্য। পেশেন্ট প্যারালাইজ ছিল, ওর সাথে ওর মাও ছিল। উনি বলে, আসলে প্রফেসর ওনার স্টুডেন্টদের ক্লাস করানোর জন্য অনেক দূরে গিয়েছে, অনেক দিন পর আসবে। আমি আপনাকে জানাবো উনি যখন ফিরে আসবে। উনি তো চাচ্ছিল প্রফেসরের কাছে ওনার মেয়ের ট্রিটমেন্ট করাতে। তখন প্রফেসরের ওয়াইফ বলে, আমি ওনার ওয়াইফ, আমি কি ওর ট্রিটমেন্ট করতে পারি? তখন উনি রাজি হয়ে যায়। এক গাড়ির দুর্ঘটনায় মেয়েটি প্যারালাইজ হয়ে গিয়েছে। এদিকে শিয়াও তো প্রফেসরের রুমে এসে ওর মোবাইল খুঁজতে থাকে। অনেক খোঁজার পরও কোথাও খুঁজে পাচ্ছিল না। একটু পর প্রফেসর ওখানে চলে আসে। শিয়াও বলে, আমি তো আপনার রুমটি ক্লিন করতে এসেছি, এই তো আমার ক্লিনিং শেষ, এটা বলে ও চলে যায়। এরপর প্রফেসর আবারও ক্লাস শুরু করে। ক্লাসের মধ্যে শিয়াও আবারও ঘুমোচ্ছিল। এতে তো প্রফেসর রেগে ওকে পানিশমেন্ট দেয়। শিয়াওয়ের তো ক্লাস করতে একদমই ভালো লাগতো না। ও যেভাবেই হোক চাচ্ছিল এখান থেকে চলে যেতে, কিন্তু প্রফেসরের জন্য পারছিল না। রাতে দেখতে পাই সব মেয়েরা একই রুমে ঘুমোবে। সবাই বলতে থাকে, দেখেছো শিয়াও আজকে কত জলদি ঘুমিয়ে পড়েছে। মধ্যরাতে একটা মেয়ে বলে, আমার তো এখানে একদমই ঘুম আসছে না। ও শিয়াওকে ডাকতে থাকে, কিন্তু
শিয়াও তো রুমের মধ্যেই ছিল না। ও তখন বলে শিয়াও মনে হয় পালিয়ে গিয়েছে। এদিকে আমরা দেখি শিয়াও সত্যি সত্যি ওখান থেকে পালিয়ে এসেছে। এখানে তো ওর রাস্তাও খুঁজে পাচ্ছিল না, বারবার একই জায়গায় ঘোরাফেরা করছে। হঠাৎ করে মৌমাছি ওর উপর অ্যাটাক করে। বেচারার অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। ও তো চিৎকার করতে থাকে সাহায্যের জন্য। প্রফেসর আর রেনও শিয়াওকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে আর ওর সাউন্ড শুনে ওর কাছে আসে আর মৌমাছির থেকে ওকে বাঁচিয়ে নেয়। কিন্তু যখন ওর ফেস দেখে তখন বুঝতে পারে অলরেডি ওকে অনেকগুলো মৌমাছি কামড়ে দিয়েছে। রেন তো অনেক হাসতে থাকে। রেন ওর অনেক মজা নেয়। শিয়াও বলে আমি তো আপনার সাথেই থাকবো। এখন থেকে আমি কাজ ঠিকভাবে করব, কখনোই পালানোর চেষ্টা করব না। প্লিজ আমাকে হেল্প করুন। ওকে তো আবার ওখানে নিয়ে আসা হয়। এরপর ওর ফেসে মেডিসিন লাগানো হয় যাতে করে ব্যথা কমে যায়। একটু পর শিয়াও ঘুমিয়ে পড়ে। রেন বলে বাবা ও কি মারা গেল নাকি? প্রফেসর বলে না না, ও তো ঘুমোচ্ছে। তখন বাকি স্টুডেন্টরা বলে আমরা ওকে এত করে খুঁজলাম, এখন এত টায়ার্ড হয়ে গেলাম, আর দেখো ও তো শান্তিতে ঘুমোচ্ছে। পরের দিন তো প্রফেসরের ওয়াইফ আবারও ফিরে আসে। প্রফেসর বলে আজকে কিছু নতুন ডক্টর আসবে যারা খুবই সিনিয়র। তোমরা তোমাদের ক্যাটাগরির মতো সাবজেক্ট চুজ করতে পারবে। রেবেকা ফ্যাং যেহেতু একই সাবজেক্ট নিয়ে পড়েছো, তাহলে তোমরা দুজন একজন আরেকজনের হেল্প নিতে পারো। শিয়াও কিছু বলতে নয়। প্রফেসর বলে আমি তোমাকে যে সাবজেক্টের কথা বলবো সেটাই তোমার চুজ করতে হবে। একটু পর আমরা দেখি ওই পেশেন্ট আর ওর মা আসে। প্রফেসরকে মহিলাটি বলে আমি তো সব জায়গায় আপনাকে খুঁজেছি। আমার মেয়েকে অনেক ডক্টর দেখানো হয়েছে কিন্তু কোথাও ও সুস্থ হতে পারছে না। মেয়েটির জন্য মেডিসিন বানাতে প্রফেসর কিছু উপকরণের কথা বলে। শিয়া বলে কি বলছেন? এরকম জিনিস দিয়ে মেডিসিন বানালে খাওয়াবেন কিভাবে? এগুলো কি খাওয়ার মতো নাকি? ওর কথা তো সবাই ইগনোর করে। একটু পর রেন যখন কাজ করছিল শিয়া ওর কাছে আসে। শিয়া বলে তোমাকে কাজ করার সময় অনেক হ্যান্ডসাম লাগে। রেন তো ওর কথা শুনে একটু রেগে যায়। আসলে রেন শিয়াকে একদমই পছন্দ করতো না। রেন বলে তুমি আমাকে সেক্সুয়ালি হ্যারাস করছো। শিয়াও বলে আশ্চর্য, এটা কিভাবে হ্যারাসমেন্ট হতে পারে? তখন ওকে আরো বিরক্ত করতে থাকে। তখন ওখানে একটা লোক আসে। শিয়াওয়ের ধাক্কা লেগে লোকের চশমাটি নিচে পড়ে ভেঙে যায়। রেন বলে এ চশমার খরচ এখন তোমারই দিতে হবে। শিয়াও জিজ্ঞাসা করে আপনার চশমাটা কি খুব দামি নাকি? এটার দাম কত? লোকটি যখন দাম বলে তখন তো শিয়াও বলে আসলে আমার কোনো দোষই নেই। এই ছেলেটি আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছে যার কারণে আপনার চশমাটি ভেঙে গিয়েছে। এই ছেলেটি অনেক বেশি খারাপ। প্রফেসরের ছেলে বলে যা ইচ্ছা তাই করে। রেন ভাবতে থাকে ও তো সব দোষই আমার ঘাড়ের উপর চাপিয়ে দিল। লোকটি যখন জানতে পারে রেন প্রফেসরের ছেলে, রেনের কাছে এসে বলে তুমি যেহেতু প্রফেসরের ছেলে তাহলে তো তুমি নিশ্চয়ই জানো ম্যাং ম্যাংকে। আসলে ম্যাং ম্যাং হলো ওদের সাথে স্টোরে যে মেয়েটির দেখা হয়েছিল সে মেয়েটি। রান লোকটিকে প্রফেসরের কাছে নিয়ে আসে। লোকটি বলে আপনি একমাত্র আমাদের ম্যাংকে বাঁচাতে পারবেন। অনেক জায়গায় ওকে ডক্টর দেখানো হয়েছে কিন্তু ও তো সুস্থই হচ্ছে না। ওর কিছু মেন্টালি প্রবলেমও দেখা দিচ্ছে। ও নিজেকে নিজে হার্ম করার চেষ্টা করে। প্রফেসর বলে আমি তো ম্যাংয়ের সাথে দেখা করতে চাই, আপনি কি আপনার বাসায় আমাকে নিয়ে যাবেন? এরপর আমরা দেখি প্রফেসর আর ওনার ওয়াইফ ম্যাংয়ের বাসায় আসে। লোকটি জানতে পারে ওনার ওয়াইফ তো বাসায় নেই, ম্যাংকে একা রেখে কাজে বের হয়েছে। লোকটি ভয় পেয়ে ম্যাংয়ের কাছে আসে। ম্যাং নিজের বাবাকে দেখেও অনেক ভয় পাচ্ছিল। প্রফেসর আর ওনার ওয়াইফ চলে আসে। প্রফেসরের ওয়াইফ ম্যাংকে বলে আমাকে চিনতে পেরেছো? আমাদের আগেও দেখা হয়েছিল। ম্যাং তখন ওনাকে জড়িয়ে ধরে। তখন উনি ম্যাংয়ের বাবাকে বলে আপনি একটু বাইরে যান। লোকটি বাইরে এসে নিজের ওয়াইফকে অনেক বকাবকি করতে থাকে তুমি ম্যাংকে কেন একা বাসা রেখে বাইরে বের হলে? ও যদি কিছু করে ফেলতো তখন কি হতো? প্রফেসর ওয়াইফ তো ম্যাংয়ের সাথে কথা বলার চেষ্টা করছিল। কথায় কথায় ওর পালসও চেক করে। প্রফেসর এসে ম্যাংয়ের বাবাকে বলে আপনার মেয়ে পুরো সুস্থ রয়েছে, ওকে তো কিছুদিন পর পরই হসপিটালে নিয়ে যাওয়ার দরকার নেই। এগুলো ওর কাছে মেন্টালি টর্চার মনে হয়। আর বলে আমরা তো ওর ট্রিটমেন্ট তখনই করব যখন আপনি আর আপনার ওয়াইফ বাসায় থাকবেন, কারণ ম্যাংয়ের সাথে আপনাদেরও থাকতে হবে। পরের সিনে আমরা শিয়াওয়ের ফ্রেন্ড মিংকে দেখি। ও যখন একজন পেশেন্টকে দেখছিল তখন একটা লোক এসে চিৎকার চেঁচামেচি শুরু করে আমার মা অনেক অসুস্থ, তুমি আমার মাকে কেন দেখতে যাচ্ছ না? তোমার তো নার্স হওয়ার কোনো যোগ্যতাই নেই। মিং বলে এখানে অনেক পেশেন্ট রয়েছে, তোমার মা একা অসুস্থ না। কিন্তু ছেলেটি ওর উপর অনেক রাগারাগি করে। এমন একটা পর্যায়ে চলে আসে ছেলেটি তো ওকে মারতেও আসে। তখন ওখানে শিয়াও চলে আসে আর ছেলেটির কলারে ধরে বলে তোমার সাহস কত বড়, ইমার্জেন্সিতে এসে তুমি এভাবে একটা নার্সের সাথে খারাপ ব্যবহার কিভাবে করতে পারো? ওকে ধাক্কা মেরে ফেলে দেয় আর বলে এরপর থেকে যদি এরকম কিছু করো
তাহলে আমি তোমাকে দেখে নেব। ছেলেটি বলে আমি এখনই পুলিশে ইনফর্ম করব। শিয়াও বলে করো করো। মিং ওকে থামানোর চেষ্টা করে। শিয়াও বলে ওদের কত বড় সাহস তোমার সাথে এভাবে কথা বলছে। এদিকে আমরা প্রফেসরের বাসার সিন দেখি। রেন বলে আসলে ওই ম্যাং ম্যাং মেয়েটির রেসপন্সিবিলিটি আমি নিতে চাচ্ছি। ওকে আমাদের বাসায় নিয়ে আসা হোক। এখানেই আমরা ওর দেখাশোনা করব। যতদিন পর্যন্ত সুস্থ না হচ্ছে ততদিন এখানে আমরা ওর ট্রিটমেন্ট নেব। প্রফেসর বলে ওর অনেক বড় সমস্যা, ওর যদি কিছু হয় তাহলে তো ওর বাবা মা আমাদেরকেই দোষারোপ করবে। রেন বলে ওর কন্ডিশন আমার জন্যই আরো খারাপ হয়েছে। আমি তো ওকে আগেও ট্রিটমেন্ট করেছি, এই জন্য আমি ওর খেয়াল রাখতে চাই। গ্র্যান্ডপা তখন বলে মেয়েটি তো খুব সুন্দর আর বড় লোকও, আশেপাশে সবাই তো ওকে তোমার গার্লফ্রেন্ড ভাববে। এটা শুনে রেন রেগে ওখান থেকে চলে যায়। প্রফেসরের কাছে তখন কল আসে, মেয়েটিকে আবারও পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। প্রফেসর তো জলদি করে পুলিশ স্টেশনে আসে। শিয়াও অনেক বেশি খুশি হয়ে যায় প্রফেসরকে দেখে। প্রফেসর বলে তুমি কি ভেবেছো সবসময় আমি তোমাকে ছাড়ানোর জন্য চলে আসবো? আমার কাছে কি এত টাকা আছে নাকি? শিয়াও বলে এবার বেশি টাকা লাগবে না। প্রফেসর বলে এখন থেকে তুমি আমার সাথেই থাকবে। শিয়াও বলে আসলে এখানে আমার ভুল ছিল না, সব সময় আমাকে ফাঁসানো হয়। প্রফেসর বলে আমি তো আমার নজরের উপরেই তোমাকে রাখতে চাই, যাতে করে তুমি ভুলভাল কিছু না করো। প্রফেসর যখন নিজের ওয়াইফকে শিয়াওয়ের থাকার কথা বলে তখন তো উনি বলে আমাদের বাসায় কি এত রুম আছে নাকি যে আমরা বাইরের মানুষকেও আমাদের বাসায় এনে রাখবো? প্রফেসর বলে ম্যাং ম্যাং যাতে এখানে থাকবে একই রুমে শিয়াও থাকবে। যেহেতু ম্যাং ম্যাং অসুস্থ, ওর খেয়াল রাখার জন্য একজনের দরকার হয়, শিয়াও ওর খেয়াল রাখবে। এরপর আমরা দেখি ম্যাং ম্যাং ফাইনালি র্যানের বাসায় চলে আসে। র্যান ওর সাথে খুবই ফ্রেন্ডলি ব্যবহার করে। এটা দেখে ম্যাং ম্যাং এর মা অনেক বেশি খুশি হয়ে যায়। তখন প্রফেসর ওয়াইফ বলে আপনার আর আপনার হাজব্যান্ড দুজনকে আমাদের সাথে যেতে হবে। ওর যখন ট্রিটমেন্ট করা হবে তখন তো আপনাদেরও থাকতে হবে। তখন উনি বলে আমার হাজব্যান্ড তো বিজনেস ট্রিপে গিয়েছে আর আমারও একটা কাজে যেতে হবে। প্রফেসরের ওয়াইফ তো অনেক বেশি রেগে যায়। একটা মাত্র সন্তান, তার জন্য ওদের কোনো সময় নেই। র্যান তো ম্যাং ম্যাংকে সব স্টুডেন্টদের সাথে পরিচয় করাতে নেয়, কিন্তু ম্যাং ম্যাং সবাইকে দেখে অনেক বেশি ভয় পাচ্ছিল। শিয়াও তো ম্যাং ম্যাংকে দেখে অনেক খুশি হয়ে যায়। তুমি চলে এসেছো। শিয়াওকে দেখেও ও অনেক ভয় পাচ্ছিল। শিয়াও প্রফেসরের ফ্যামিলির সাথে কিছু ঔষধি গাছ কালেক্ট করতে আসে। ওখানে তো রেন আর ম্যাং ম্যাংও এসেছে। ম্যাং ম্যাং এর যখন ঠান্ডা লাগছিল রেন নিজের কোটটি ম্যাং ম্যাংকে পরিয়ে দেয়। তখন ওখানে শিয়াও এসে বলে বাইরে কত বাতাস দেখেছো, আমার অনেক ঠান্ডা লাগছে। তোমার কাছে এক্সট্রা কোনো জ্যাকেট আছে আমাকে দেওয়ার জন্য? রেন বলে একদমই না। শিয়া বলে আমিও তো খুব কিউট একটা মেয়ে, আমারও ঠান্ডা লাগে। এতে করে রেন তো ওর আরো মজা নেয়। শিয়া তখন ম্যাংকে নিয়ে ওখান থেকে চলে যেতে নেয়, কিন্তু ম্যাং ওর সাথে যেতে চায় না। শিয়াও বলতে থাকে আমিও তো একজন মেয়ে, কিন্তু কেউই আমাকে মেয়ের মতো ট্রিটই করে না। পরের সিনে আমরা দেখি রেন তো ম্যাং ম্যাং এর সাথে অনেক গল্প করছিল, কিন্তু এখানে ম্যাং ম্যাং এর কোনো রিয়াকশনই ছিল না। এরপর দেখি ম্যাং ম্যাং আর শিয়াও একই রুমে আসে, কারণ এখন থেকে ওরা দুজন একই রুমেই থাকবে। ম্যাং ম্যাং তো শিয়াওকে দেখে অনেক ভয় পাচ্ছিল। তখন ওখানে রেনের মা এসে বলে রাত 10টার পর সবার ফোন আমি নিয়ে যাব, কেউই রাত 10টার পর ফোন ইউজ করতে পারবে না। শিয়াও তো রাজি হচ্ছিল না। আমার তো রাতে একদমই ঘুম আসে না, আমি মোবাইলে কবিতা শুনি। ফ্রেন্ড বলে এত বড় হয়েছো এখনো কবিতা শুনে ঘুমাও নাকি? তখন শিয়া বলে তোমার তো মা আছে, আমার তো কেউই নেই। ছোটবেলা থেকে আমার অভ্যাস হয়ে গিয়েছে, আমি কবিতা শুনেই ঘুমাই। রেনের মা তখন বলে রাত 10টার পর তুমি মেয়েদের রুমে আসতে পারবে না। এরপর উনি সবার ফোনগুলো নিয়ে নেয়। র্যানের মা বলে অনেক রাত হয়েছে, র্যান তুমি তোমার রুমে চলে যাও। র্যান যাওয়ার আগে শিয়াওকে বলে তুমি ম্যাং ম্যাং এর ভালো মতো খেয়াল রেখো। সবাই যখন তাদের ফোনগুলো জমা দিয়ে দেয় রেনের মা তো নিজের ফোনটি নিয়ে নিজের রুমে চলে আসে। প্রফেসর বলে তুমি সবার ফোনই নিয়ে নিলে, কিন্তু নিজে কেন ফোন ইউজ করছো? প্রফেসর কথায় কথায় বলে আচ্ছা রেন কি ম্যাং ম্যাংকে পছন্দ করে নাকি? রেনের মা বলে একদমই না, ওই মেয়েটিকে কিভাবে আমার ছেলের বউ বানাবো? আমার তো মন চাচ্ছে কালই আমি ম্যাং ম্যাংকে ওর বাসায় দিয়ে আসি। আমি চাই না রেন ওকে লাইক করুক। প্রফেসর বলে শিয়াও তো একজন মেয়ে, শিয়াও যখন রেনের কাছাকাছি থাকে তুমি তো তেমন কিছু বলো না। তখন উনি বলে আসলে রেন তো শিয়াওকে মেয়েই ভাবে না। পরদিন সকালে রেনের সাথে শিয়াওয়ের আবারও ঝগড়া লেগে যায়। রেন রেগে যাওয়াতে শিয়াওকে আরো বিরক্ত করতে থাকে। এরপর সবাই একসাথে ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্ট করার আগে তো প্রফেসরের ওয়াইফ সবার পালস চেক করে। একটু পর প্রফেসরের কাছে একজন পেশেন্ট আসে। প্রফেসর ওনাকে বলে আপনি তো পুরো সুস্থ, আপনার তো রিফ্রেশমেন্টের দরকার, আপনার কোথাও ঘুরতে যাওয়া উচিত। ঘুরতে গেলে মানুষের মন ভালো হয়। পেশেন্ট চলে যাওয়ার পর শিয়াও এসে বলে প্রফেসর আমারও ছুটির দরকার। প্রফেসর বলে তোমার কেন ছুটির দরকার?
শিয়া বলে, আপনি তো ওনাকে ঘুরতে যাওয়ার কথা বলেছেন, আমিও ঘুরতে যেতে চাই, আমারও ওনার মতো অবস্থা। প্রফেসর বলে, তুমি চুপচাপ এখানে থাকো, তোমার কোথাও যাওয়ার দরকার নেই। জাওয়ের কাছে ওর মায়ের কল আসে, তুমি যেখানে জব করো আমরা তোমার কর্মস্থল দেখতে চাই, আমাদেরও দেখার ইচ্ছা হয় আমাদের ছেলে কোথায় কাজ করে। যাও তো ইনডিরেক্টলি না করে দেয়। প্রফেসর যখন ক্লাসের প্রস্তুতি নিচ্ছিল তখন ওখানে একজন মহিলা আসে, যে এসে বলে, আমার তো কন্ডিশন অনেক খারাপ, ইভেন আমার হাজবেন্ডও এখন আমার সাথে চিট করছে। তখনই আমরা দেখি ওই প্যারালাইজ পেশেন্ট আর ওর মা চলে আসে। ওর মা তো ওই মহিলাটিকে দেখে অনেক বেশি রেগে যায়। তোমার তো মরে যাওয়া উচিত, তুমি কিভাবে বেঁচে আছো, এগুলো বলে ওনাকে মারতে থাকে। সবাই ওদের থামানোর চেষ্টা করে, কিন্তু ওই মহিলাটি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে। প্রফেসর জলদি করে ওনার ট্রিটমেন্ট করে। ওনার যখন জ্ঞান ফিরে আসে তখন বলে, প্রফেসর আমি তো আপনাকে আগেও আমার হাজবেন্ডের কথা বলেছিলাম, উনি সব সময় অন্য মেয়েদের সাথেই থাকে, আমাকে একদমই ভালোবাসে না, ওদের তো একটা ছোট ছেলেও ছিল। মহিলাটি একদিন যখন নিজের ছেলেকে স্কুল থেকে আনতে যায়, রাস্তায় নিজের হাজবেন্ডকে অন্য একটি মেয়ের সাথে দেখে অনেক বেশি আপসেট হয়ে পড়ে। উনি তো রাস্তার সামনে দেখেনি, আর ওনার গাড়ির সাথে একটি মেয়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ওই মেয়েটি আর কেউই না, ওই প্যারালাইজ মেয়েটি ছিল। মহিলাটি কান্না করতে থাকে, প্রফেসর আমি কিছুই করিনি, আমি তো মেয়েটিকে মারতে চাইনি, এখানে তো আমার কোনো দোষই নেই, আমি মেয়েটির অ্যাক্সিডেন্ট কি ইচ্ছে করে করেছি নাকি? ওই দিন মেয়েটির অ্যাক্সিডেন্ট না হয়ে আমার অ্যাক্সিডেন্ট হতো, আমি মরে যেতাম তাহলেই ভালো হতো। প্রফেসর তখন মহিলাটিকে বলে, তুমি কিছুক্ষণ রেস্ট নাও। এদিকে প্যারালাইজ মেয়েটির মা তো অনেক কান্না করতে থাকে, ওই মহিলাটির মরে যাওয়াই উচিত, ওর তো বেঁচে থাকার কোনো অধিকারই নেই, ওর জন্য আমার মেয়ের সব হাসি খুশি নষ্ট হয়ে গিয়েছে। প্রফেসর তখন এসে এগুলো শুনে ফেলে আর বলে, হ্যাঁ ওই মহিলাটি মারা গিয়েছে। এটা শুনে তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। সেও দৌড়ে ভেতরে যায় চেক করার জন্য। প্রফেসর সবাইকে যেতে বলে, শুধু মহিলাটিকে ছাড়া। প্রফেসর বলে, তোমার জন্যই আজকেও মারা গিয়েছে। র্যানকে বলে, ওনার ফ্যামিলিকে কল করে জানাও। মহিলাটি অনেক বেশি অবাক হয়ে যায়, কি বলছেন, উনি কি সত্যিই মারা গিয়েছে? শিয়াও তখন এসে বলে, এ প্রথম আমি কোনো মৃত মানুষ দেখলাম। এটা শুনে মহিলাটি আরো অবাক হয়ে যায়, না এটা হতে পারে না, উনি কিভাবে মারা গেল, উনি তো সুস্থই ছিল, তাহলে কিভাবে মারা গেল? একটু পর আমরা দেখি প্রফেসর এসে মহিলাটিকে চেক করে, আসলে উনি মারা যায়নি। শিয়াও বলে, আপনি মিথ্যে কেন বলেছেন? প্রফেসর বলে, আমি তো ভেবেছিলাম তুমি ওখানে গিয়ে বলবে উনি তো বেঁচে আছে, আপনি মিথ্যে কেন বলেছেন? শিয়াও বলে, আমি আমার কাজ ঠিক মতোই করতে পারি, আপনি যেটা বলেছেন সেটার উল্টো তো আমি বলতে পারবো না, আপনি ওনাকে সত্যিটা কেন বলেননি? প্রফেসর বলে, সঠিক সময় আসলে আমি ঠিকই বলে দেব। এরপর শিয়াওকে নিয়ে ওই মহিলার সাথে কথা বলতে আসে। প্রফেসর বলে, আপনি তো এতক্ষণ ধরে অভিশাপ দিয়েছিলেন মহিলাটি যাতে মারা যায়, তাহলে এখন এত কষ্ট পাচ্ছেন কেন? আপনার তো ওনার ব্যাপারেও ভাবা উচিত ছিল, ওনার লাইফে কি চলছে, কেউ কি ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করে নাকি? উনি যা বলতে চেয়েছিল তা তো একবার আপনার শোনা উচিত ছিল। মহিলাটি বলে, আমি তো চাইনি উনি এভাবে মারা যাক, আমি মুখে মুখে বলেছি, কিন্তু আমার ইন্টেনশন এরকম ছিল না। মহিলাটি প্রফেসরের কাছে অনেক ক্ষমা চায়, প্লিজ যেভাবে হোক মহিলাটিকে বাঁচান, আমি চাই না উনি মারা যাক, আমার জন্য কি উনি মারা গেল নাকি? উনি অনেক কান্না করতে থাকে। শিয়া তখন বলে, সত্যিটা বলেন না কেন? প্রফেসর ওনাকে আরো কথা শোনায়, এরপর বলে, আসলে উনি একটু অসুস্থ, কিন্তু মারা যায়নি। এটা শুনে মহিলাটি অনেক বেশি অবাক হয়ে যায়। মহিলাটি বলে, এরপর থেকে আমি আর ওনাকে কিছুই বলবো না। এটা বলে উনি চলে যায়। শিয়াও বলে, প্রফেসর আপনি তো অনেক ইন্টেলিজেন্ট, একদম গ্রেট। আজকের পার্টটি এখানেই শেষ করছি। পরের পার্টটি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্ট থেকো। সবাই ভালো থেকো, বাই।